আজকে একটা রহস্যের কথা আপনাদের জানাই, যে রহস্যটা বাংলাদেশ দল অনেকেই আসলে অবাক হয়ে গেছে যে বাংলাদেশ দল যেই দলটা ঠিকমতো প্র্যাকটিস করতে পারে না, অল্প সময় প্রস্তুতি নিয়ে তারা চেন্নাইতে এসছে ওয়ার্ল্ড কাপ হকি খেলতে, জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকি খেলতে, সেই দলটা অস্ট্রেলিয়ার সাথে কিভাবে লড়াই করছে, তাদের চোখে চোখ রেখে কিভাবে তারা খেলছে, সাউথ কোরিয়ার সাথে কিভাবে ড্র করছে, অনেকেই অবাক হয়ে গেছে। এখানে যে দেশগুলো খেলতে এসছে, যে দলগুলো খেলতে এসছে, যে জার্নালিস্টরা বাংলাদেশের খেলা দেখেছে, প্রত্যেকেই বলছে যে বাংলাদেশ কিভাবে এইভাবে লড়াই করছে, তাদের লড়াকু মানসিকতার এই যে রসদ, এই যে শক্তি, সেটা তারা কোথা থেকে পাচ্ছে, সেটাই জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ সিগফ্রাইড আইখম্যান। যে রহস্যটা আসলে কোথায়, রহস্যটা হচ্ছে বাংলাদেশ দল যখন মাঠে নেমেছে তাদের বুকে ছিল বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং বাংলাদেশের হকি। বাংলাদেশের হকিকে এগিয়ে নিতে হলে ভালো খেলতে হবে, প্রত্যেকটা প্লেয়ার সেটা জানেন এবং সেটা চিন্তা করেই তারা মাঠে লড়াই করেছেন, তারা খেলেছেন, তারা চেষ্টা করেছেন যত বড় টিম হোক না কেন তাদের সাথে আমাদের ফাইট করতে হবে, তাদের সাথে লড়াকু হকি খেলতে হবে, কম্পিটিটিভ হকিটা খেলতে হবে এবং সেটাই বাংলাদেশ চেষ্টা করেছে, বাংলাদেশ সাকসেস হয়েছে। জিততে হয়তো বাংলাদেশ পারেনি, কিন্তু বাংলাদেশ যেই ধরনের হকিটা খেলেছে, যে ব্র্যান্ডের হকিটা বাংলাদেশ খেলেছে, সেটা দিয়ে বাংলাদেশ সবার মন জয় করে নিয়েছে, সেটা জানাচ্ছিলেন সিগফ্রাইড আইখম্যান, বাংলাদেশের হেড কোচ। Motivator is that they would like to fight for their country. They have Bangladesh on their shirt. They have Bangladesh in their heart. They want to show their passion and love for Bangladesh. And they want to play for their family. They want the family, friends, and people in Bangladesh to be proud of them. So they will go all out as they did in the two previous matches. And I think that until now, they have done it. Prior to the tournament, I said, this is what we aim to do. Now we are doing it. অন্য একটা জায়গায় সিগফ্রাইড আইখম্যানের কিছুটা দুঃখ বুকে জমা হয়েছে, সেটা হচ্ছে যে দুই ম্যাচেই আমিরুল দুর্দান্ত পারফর্ম করেছেন, দুই ম্যাচেই তিনি ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা হয়েছেন, দুই ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেছেন। যে 6টা গোল বাংলাদেশ করেছে দুই ম্যাচে, অস্ট্রেলিয়ার এগেনস্টে 3 গোল, সাউথ কোরিয়ার এগেনস্টে 3 গোল, এই 6টা গোলই এসছে আমিরুল ইসলামের স্টিক থেকে এবং আমিরুলকে নিয়ে অলরেডি মাতামাতিও শুরু হয়ে গেছে। বিদেশি জার্নালিস্ট যারা রয়েছেন, যারা খেলা দেখতে এসেছেন বিভিন্ন দেশ থেকে, প্রত্যেকে বলছেন বাংলাদেশের নেক্সট সুপারস্টার আমিরুল ইসলাম, ড্রাগ ফ্লিক স্পেশালিস্ট তিনি, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ এবং বাংলাদেশের গণমাধ্যমেও ভূয়সী প্রশংসা ঝরছে আমিরুল ইসলামের। তবে কোচের ওইখানেই একটা দুঃখ, কোচের পরিষ্কার ভাষ্য যে আমিরুল একা খেলেননি, আমিরুল যে গোলগুলো করেছেন সেই গোলের সিচুয়েশন তৈরি করে দিয়েছেন বাকি টিম মেম্বার্সরা। একজন স্টপ করেছেন, একজন ড্র্যাগ করেছেন, আমিরুল ফ্লিক করেছেন, সব কিছু মিলিয়ে টোটাল টিম কম্বিনেশন এবং বক্সের ভেতরে ওই যে পেনাল্টি কর্নার আদায় করে নেওয়া, সেটাও কিন্তু নিয়েছেন অন্য প্লেয়ার, অর্থাৎ সবাই ভালো খেলেছেন, শুধু আমিরুল একা নয়, টিমের সবাই ভালো খেলেছেন এবং সিগফ্রাইড আইখম্যান সবাইকে সেই ক্রেডিটটা দিতে চান এবং দলের যে কম্বিনেশনটা রয়েছে, দলের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে, যে সমঝোতাটা রয়েছে, সেটাকে সিগফ্রাইড আইখম্যান কাজে লাগাতে চান প্রত্যেকটা ম্যাচে এবং সে কারণে তিনি বলেছেন শুধু আমিরুলের প্রশংসা অবশ্যই করতে হবে, কিন্তু বাকি টিমের সবাই ভালো খেলেছেন, প্রত্যেককেই প্রশংসা করতে বলেছেন তিনি এবং সিগফ্রাইড আইখম্যান প্রত্যেকেরই প্রশংসা করেছেন। সেই জায়গাটায় যেহেতু আমিরুলকে নিয়ে সবাই আসলে আমিরুলের প্রশংসা করছেন, তাকে নিয়েই মাতামাতি করছেন, বাকিদের কথা ভুলে গেছেন, ওই জায়গাটায় সিগফ্রাইড আইখম্যান কিছুটা দুঃখ প্রকাশ তিনি করেছেন। In the media at the moment, Amirul is the big guy. But everyone forgets that Amirul depends on an injector who needs to do a good job. He depends on a stopper who needs to do a good job, and then he is allowed to flick to finish it. But before that happens, we have another thing that Amirul also need the PC. First, we need to create a PC, and one of the players who is very key in that is Rocky. Rocky is most of the time he's the one who get the PCs, and that is also a very, very important role. So, in my opinion, the whole penalty corner is a team effort, and unfortunately, or fortunately, the scorer gets all the credits, but in my opinion, it's teamwork, and I credit the team. এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মোট 6টা ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে 3টা ম্যাচ, যার মধ্যে 2টা বাংলাদেশ খেলে ফেলেছে, অস্ট্রেলিয়া
এবং সাউথ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের আরও একটা ম্যাচ বাকি রয়েছে, সেটা আগামীকাল চেন্নাই সময় 4:45 এবং বাংলাদেশ সময় ম্যাচটা অনুষ্ঠিত হবে বিকেল 4:15 সময়, অর্থাৎ 4:15 সেই ম্যাচ খেলবে বাংলাদেশ শক্তিশালী দল ফ্রান্সের এগেনস্টে। ফ্রান্স এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, অপোনেন্টকে বলে কয়ে গোল দিতে জানে ফ্রান্স। অনেক স্ট্রং টিম, ভালো স্ট্রেংথ রয়েছে তাদের, টিম কম্বিনেশন দুর্দান্ত এবং ফিজিক্যালি স্ট্রেংথ অনেক অনেক বেশি বাংলাদেশের তুলনায়। এবং সাউথ কোরিয়াকে তারা 11-1 গোলে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে, সেই দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলবে? বাংলাদেশের সোজা 7টা উত্তর। এই ম্যাচে বাংলাদেশ আগের মতোই তারা লড়াকু হকিটা খেলবে, নতুন পরিকল্পনা নিয়ে তারা নামবে। তারা জানে যে ফ্রান্স খুবই শক্তিশালী দল, শক্তিশালী দলের এগেনস্টে কীভাবে খেলতে হয় সেটা বাংলাদেশের প্লেয়াররা খুব ভালো জানেন। সিগফ্রাইড আইকম্যান তাদের জন্য যে পরিকল্পনাটা দিয়েছেন, সেই পরিকল্পনার সঠিক ইমপ্লিমেন্টেশন তারা মাঠে ঘটাতে চান। তারা সুযোগ পেলে আক্রমণে উঠতে চান এবং ফ্রান্সকে তারা কড়া জবাবটা দিতে চান, তাদের এগেনস্টও লড়াকু হকিটা খেলতে চান, সেটা কিন্তু জানিয়েছেন দলের ফরওয়ার্ড ইসমাইল হোসেন। আমাদের টার্গেট ছিল, প্রথম টার্গেট, আমরা যারা ফরওয়ার্ড খেলি আমাদের প্রথম টার্গেট ছিল গোল স্কোরিং করা। যখন আমরা গোল স্কোরিং করার সুযোগটা পাচ্ছি না, তখন আমাদের প্ল্যান বি ছিল আমরা পিসি পিসি নিব, যাতে হচ্ছে আমাদের ফ্লিকার ভালো। তো আমরা চেষ্টা করছি আমাদের প্ল্যান বিতে আসা, তো আমরা ওইটাতে সাকসেস হয়েছি। আমরা পিসি নিছি এবং ওই পিসিতে গোলও হয়েছে, যার কারণে আমাদের কোরিয়ার সাথে ম্যাচ ড্র হয়েছে এবং অস্ট্রেলিয়ার সাথে গোল ব্যবধানটা কমছে। তারপরও এখন যেহেতু সামনে ফ্রান্সের সাথে ম্যাচ, ওরা খুব ভালো একটা টিম, তো ওদের কাছে আসলে আমাদের হারানোর কিছু নেই, ওদের কাছ থেকে পাওয়ার আমাদের অনেক কিছু আছে। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যে প্ল্যানটা দেয় ওই প্ল্যান অনুযায়ী খেলা। যেহেতু ফ্রান্সের সাথে বলতে গেলে অ্যাটাকিং খেলা খুব একটা সম্ভব না, তো আমরা চেষ্টা করব ডিফেন্সিভ করে খেলা। যখন আমরা বল পাবো তখন আমরা কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করব এবং যেহেতু আমাদের পিসি ভালো, আমরা চেষ্টা করব পিসি নেওয়া, যাতে আমাদের স্কোর হয়। গ্রুপ পর্বটা বাংলাদেশ যদি ঠিকঠাক মতো শেষ করতে পারে, আগের 2 ম্যাচ যেভাবে খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে লড়াকু হকিটা খেলেছে, তারা সাউথ কোরিয়ার সাথে ড্র করেছে, বাংলাদেশ জিতবে না এই ওয়ার্ল্ড কাপে সেটা সবারই জানা। কারণ বাকি দলগুলোর প্রত্যেকটা দল স্ট্রং টিম, প্রত্যেকটা দল বাংলাদেশের থেকে অনেক আগানো, সারা বছর তারা হকি খেলার সুযোগটা পায়, ঘরোয়া হকি তারা খেলছে, তাদের স্ট্রাকচার অনেক ডেভেলপড। সেই জায়গায় বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা দল, তারা এই দলগুলোর এগেনস্টে একতরফাভাবে হেরে যাবে সেটাই অনেকে ভেবেছিল। কিন্তু বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, বাংলাদেশের প্লেয়াররা জানিয়ে দিয়েছে তারা যদি ঠিকঠাক মতো সুযোগ সুবিধা তারা পায়, তাহলে তারাও এই বড় দলগুলোর মতো তারাও বড় দল হয়ে উঠতে পারে। দলটার মধ্যে দারুণ কম্বিনেশন রয়েছে। এখন গ্রুপ পর্বটা বাংলাদেশ কীভাবে শেষ করে সেটা দেখার বিষয়। যদি তারা ফ্রান্সের সাথে ভালো হকিটা খেলতে পারে, যদি ফ্রান্সের সাথে তারা লড়াকু হকিটা খেলতে পারে, হয়তো তারা হেরে যাবে। কিন্তু যদি ফাইটিং হকিটা তারা খেলতে পারে, তারা যদি এক্সাইটমেন্ট যদি ধরে রাখতে পারে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের হকি আরও অনেক সাপোর্ট পাবে, বাংলাদেশ এখান থেকে অনেক দূর এগিয়ে যাবে। এবং এরপরেও স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে বাংলাদেশের 3টা ম্যাচ, সেটা সম্ভবত মাদুরাইতে অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই বাংলাদেশ গ্রুপ পর্বটা ঠিকঠাক মতো শেষ করবে, ভালো একটা হকি খেলে শেষ করবে, লড়াকু একটা হকি খেলে শেষ করবে, সেটাই সবার প্রত্যাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.